আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। ক্লাউডফ্লেয়ার ডাউন, বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয়। তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্ধারিত সময়ে আপিল না করলে শেখ হাসিনা গ্রেপ্তার হলে মৃত্যুদণ্ড কার্যকর হবে। একদিন আগেই দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত। 7 কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত সরকারের। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে কিবরিয়াকে হত্যা, যুবদল সাধারণ সম্পাদক। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে গরু খাসি দিয়ে টিএসসিতে ভুরি বোঝ। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার 14, অস্ত্র উদ্ধার। রাজশাহী সিটি কলেজে ছাত্রদল শিবিরের হাতাহাতি। এবং পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে 15 সশস্ত্র যোদ্ধা নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বের জনপ্রিয় বেশ কিছু ওয়েবসাইট হঠাৎ করেই অচল হয়ে পড়েছে ক্লাউডফ্লেয়ারের প্রযুক্তিগত সমস্যার কারণে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, চলচ্চিত্র পর্যালোচনা বিষয়ক সাইট লেটারবক্সড সহ অসংখ্য ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি ত্রুটি বার্তা দেখতে পান, যেখানে বলা হয় ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি। ইন্টারনেট অবকাঠামো হিসেবে কাজ করা ক্লাউডফ্লেয়ারের সাইবার আক্রমণ প্রতিরোধ, উচ্চমাত্রার ট্রাফিক সামলানো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকে। তাদের সিস্টেমে সামান্য ত্রুটিও একাধিক ওয়েবসাইটে প্রভাব ফেলতে পারে। এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার জানায়, আমরা এমন একটি সমস্যার বিষয়ে অবগত যা বহু গ্রাহকের সেবা ব্যাহত করতে পারে। তদন্ত চলছে এবং তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপডেট দেওয়া হবে। ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টর একই সমস্যায় আক্রান্ত হয়, তবে কিছুক্ষণ পর সাইটটি লোড হলে দেখা যায় বিশ্বজুড়ে ওয়েবসাইট বিভ্রাটের ঘটনায় রিপোর্টের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে। বিশ্বজুড়ে ঠিক কতগুলো ওয়েবসাইট এই বিপর্যয়ে আক্রান্ত হয়েছে তা এখনও জানা যায়নি, তবে ক্লাউডফ্লেয়ারের সিস্টেমে বড় ধরনের ত্রুটি দেখা দিলে একযোগে বহু সাইট অচল হয়ে যাওয়ার মতো পরিস্থিতির পুনরাবৃত্তি এটাই প্রথম নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আগামী 20 নভেম্বর। মঙ্গলবার 18 নভেম্বর দিনটি নিয়ে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভা সহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না। এই নির্দেশ ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সব ইউনিটের নেতাকর্মীদের পালনের কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার 18 নভেম্বর দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার রোডস সাক্ষাৎ করতে এলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে শেখ হাসিনার রায় পরবর্তী জনপ্রতিক্রিয়া, জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ ও এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি, বন্দী প্রত্যর্পণ, সাইবার ক্রাইম ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ দুদেশের পারস্পরিক স্বার্থে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। জার্মানির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, জার্মানি ও বাংলাদেশ পরীক্ষিত বন্ধু। অদূর ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে মর্মে তিনি এই সময় আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনের তারিখ ও সময় এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে উপদেষ্টা বলেন, আশা করি নির্বাচন যথাসময়ে হবে, তবে এর নির্দিষ্ট দিন ও তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। তিনি বলেন, নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের যে তারিখই নির্ধারণ করুক, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে। রায় ঘোষণার 30 দিনের মধ্যে আপিল না করলে ক্ষমতাচ্যুত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম। তিনি বলেন, যদি তারা 30 দিনের মধ্যে আপিল না করেন তাহলে তার গ্রেপ্তার হলে রায় কার্যকর হবে। মঙ্গলবার 18 নভেম্বর দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী মনোয়ার একথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের দায়ে একটি মামলায় সোমবার 17 নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল 1। একই মামলার অ্যাপ্রুভার রাজশাহী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল আইনের 21 নম্বর ধারায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের অধিকার দেওয়া হয়েছে। এই ধারায় 3 উপধারায় বলা হয়েছে, দণ্ড ও সাজা প্রদান অথবা খালাস অথবা কোনো সাজা দেওয়ার তারিখ থেকে 30 দিনের মধ্যে আপিল করতে হবে। এই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না।
কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার দিল্লিতে যাওয়ার কথা ছিল। সেই পরিকল্পনা বাদ দিয়ে তিনি মঙ্গলবার ভারতের রাজধানীতে গেছেন। ভারতের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, খলিলুর রহমান সন্ধ্যা 6:30টায় পর দিল্লিতে পৌঁছেছেন। ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এই প্রতিবেদককে জানিয়েছে, সিএসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 7ম সম্মেলন আগামী বৃহস্পতিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হবে। সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে শুরু হবে, আর মধ্যাহ্নভোজের পর তা শেষ হবে। ওই দিন বিকেলেই খলিলুর রহমানের ঢাকার উদ্দেশ্যে দিল্লি ছাড়ার কথা রয়েছে। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 17 জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে দুদকের করা মামলায় সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করেছেন আদালত। এই মামলায় 32 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ 4 বিচারিক রবিউল আলমের আদালত মামলা তদন্ত কর্মকর্তা সংস্থাটির সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়াকে জেরা করেন আসামি খুরশিদ আলমের আইনজীবী শাহিনুর রহমান। এদিন তার জেরা শেষ হয় আদালত সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। এরপর আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী 23 নভেম্বর দিন ধার্য করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত 13 জানুয়ারি মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। মামলায় টিউলিপ, রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনা সহ 15 জনকে আসামি করা হয়। মামলাটির তদন্ত শেষে গত 10 মার্চ আরও 2 আসামি সহ মোট 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল সহ রাজধানীর 7 সরকারি কলেজকে একীভূত করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার 18 নভেম্বর বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, মানসম্মত শিক্ষা, সময়মতো পরীক্ষা গ্রহণ, দ্রুত ফল প্রকাশ ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া এই উদ্যোগ নেওয়া হয়েছে। 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তি, রেজিস্ট্রেশন ও পাঠদানের জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসনের অপারেশন ম্যানুয়ালও অনুমোদন করা হয়েছে। এর ভিত্তিতে 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আগামী 23 নভেম্বর ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তুতি অংশ হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2025-এর খসড়া প্রণয়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি। নয়ন বলেন, একটি মহল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। যুবদল নেতা কিবরিয়া হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষতার পরিচয় দিতে না পারায় একের পর এক হত্যাকাণ্ড ঘটছে বলে মন্তব্য করেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভুরিভোজের আয়োজন করেছে। ডাকসুর সাবেক ভিপি প্রার্থী আব্দুল কাদের এ সংক্রান্ত একটি পোস্ট ফেসবুকে শেয়ার করলে আলোড়ন সৃষ্টি হয়। শিক্ষার্থীরা এই ভোজের আয়োজনে সম্মতি জানায়। এরপর আজ টিএসসিতে 2টি গরু এবং 2টি খাসি জবাই করে ভোজের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। জানা গেছে, মঙ্গলবার মাগরিবের নামাজের পর এই ভোজ ও আনন্দ উদযাপন অনুষ্ঠিত হবে। আব্দুল কাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, রায়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশের পাশাপাশি দীর্ঘদিনের স্বৈরাচার বিরোধী সংগ্রামের সঙ্গীতের সঙ্গে মিলিত হবেন। তিনি বলেন, বাজেট সংকটের কারণে ফান্ডে কিছু ঘাটতি রয়েছে এবং সহায়তা করতে ইচ্ছুকদের ডোনেশনের আহ্বান জানিয়েছে। তার পোস্টে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় যেমন আমরা একসঙ্গে স্বৈরাচার শাসকের বিরুদ্ধে লড়েছি, ঠিক সেভাবেই এবারও সবাই মিলিত হয়ে এই আনন্দ উদযাপন করব। গরু খাসি ভোজে সহযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে। মানিকগঞ্জে গভীর রাতে অস্ত্রের মহড়া ও জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ 14 জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় আরও 2 জন পালিয়ে যায়। সোমবার দিবাগত রাত 12:30টার দিকে পুলিশ এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী সরকারি সিটি কলেজের ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। এ নিয়ে কলেজে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিকেলে কলেজ কর্তৃপক্ষ বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইসলামী ছাত্র শিবিরের কিছু নেতাকর্মী বহিরাগত কয়েকজনকে নিয়ে কলেজে প্রবেশ করেছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পরিচয়পত্র দেখতে চান। এ নিয়ে দুই পক্ষের তর্ক বিতর্কের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই হাতাহাতির ঘটনায় দুই পক্ষের 2 জন করে 4 জন আহত হয়েছেন। জানতে চাইলে সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, শিবির এই কলেজে আমার কবর দেবে বলে হুমকি দিয়েছে। শিবিরের সন্ত্রাসীরা বহিরাগতদের নিয়ে এসে আমাদের কর্মীদের নির্যাতন করেছে। সিটি কলেজে তারা অরাজকতা করতে চাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী আফগান সীমান্তের কাছে 2টি সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় অভিযান চালিয়ে 15 জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে। মঙ্গলবার পাকিস্তানি সেনাবাহিনী এই খবর জানিয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতি অনুসারে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে প্রথমে অভিযান চালিয়ে 10 জন পাকিস্তানি তালেবানকে হত্যা করে সেনারা। এরপর উত্তর ওয়াজিরিস্তান জেলায় দ্বিতীয় অভিযানে আরও 5 যোদ্ধা নিহত হয়। ওই এলাকায় আরও কোনো সন্ত্রাসবাদী লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত হতে নিবিড় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা। আমাদের আগামীকাল দুপুরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।